হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। বন্ধুরা, আমরা যে সিরিজটা দেখছিলাম এতদিন ধরে প্রি রিঅ্যাক্টের, সেটার আজকে মোস্ট প্রবাবলি শেষ এপিসোড। আজকের এপিসোডে আমরা কোনো কোড করছি না। আমরা একটা কনসেপ্ট শিখে তারপরে কিন্তু আমাদের এই যে কোর্সটা আছে বা এই যে সিরিজটা যেটা চলছিল সেই সিরিজটা শেষ করব। এবং আমরা খুব শীঘ্রই আবার নতুন সিরিজ আনতে চলেছি, যেখানে আমাদের রিঅ্যাক্ট নিয়ে আলোচনা হবে এবং রিঅ্যাক্ট শেখার জন্য আরো বেশ কিছু প্রয়োজনীয় ছোটখাটো কিছু বিষয় আছে। সেই বিষয়গুলো সম্পর্কে আরেকটু ধারণা দরকার। তো সেটার পাশাপাশি আমাদের রিঅ্যাক্টের সিরিজও শুরু হবে। আজকের যে ভিডিওটা, সেই ভিডিওতে যদি আমরা 30 লাইকস পাই, মাত্র 30 লাইকস, তাহলে আমরা এই পুরো প্রজেক্টের যে কোড, সেই কোডটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের যে কোডটা, আমি সেই কোডটা পুরোপুরি হাইড করেই রাখবো। আমি জাস্ট একটা ওভারভিউ আপনাদের দিয়ে দেবো, কিন্তু আমি কোডটা আপনাদের সঙ্গে অনলাইনে এখন শেয়ার করব না। আমাদের যদি 30 লাইকস পাই, তো তখনই আমরা এই কোডটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কাইন্ডলি দেখবেন যদি 30 লাইকস দেওয়া যায়। আপনারা চেষ্টা করলে নিশ্চয়ই পারবেন। চলুন স্টার্ট করি। আমাদের আজকে মেইন টপিক কি? আমরা এই যে একটা প্রজেক্ট তৈরি করেছি, প্রজেক্টটা খুব বেশি বড় কিছু না। কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু শিখেছিলাম। তাই না? কি করে এপিআই কাজ করে, তারপরে আমাদের এপিআই রিলেটেড যে টেকনিক্যাল বিষয় সেগুলো শিখেছিলাম। আমরা যখন এই সার্চ ফাংশনালিটি বানাচ্ছিলাম তখন কিভাবে আ আমরা সার্চকে অপটিমাইজ করার জন্য যে ডিবাউন্সিং যে কনসেপ্ট সেটা ইউজ করেছিলাম। তারপরে প্রিভিয়াস নেক্সট এর কনসেপ্ট শিখেছিলাম। ঠিক আছে? তারপরে আমরা সর্টিং দেখেছি। এখন ওভারঅল এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কি হয়েছে, মানে ওভারঅল যে আ কোডটা, সেই কোডটা আমরা কি করেছিলাম app.js ফাইলের মধ্যে লিখেছি। তো এত ছোট একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের কোড যদি এতগুলো লাইনের প্রয়োজন হয়, এতগুলো লাইন যদি আমাদের লিখতে হয়, তাহলে এবার ভেবে দেখুন যখন আপনি React এ কোনো প্রজেক্ট বানাবেন, তো সেক্ষেত্রে একটা বিশাল বড় একটা অ্যাপ্লিকেশন যখন ক্রিয়েট হবে, তার মানে কত শয়ে লাইন, কয়েক হাজার লাইন আপনাকে লিখতে হবে। তখন সেগুলো আপনি কিভাবে অপটিমাইজ করবেন? সেটা কিন্তু একটা খুব চিন্তার একটা বিষয়। তো এই যে অপটিমাইজ করার যে প্রসেস, তো সেই একটা অ্যাডভান্স যে জাভাস্ক্রিপ্ট এর একটা যে কনসেপ্ট, সেটা হলো আপনার মডিউল বেস কনসেপ্ট। তো সেই মডিউল যদি আমরা বানাতে পারি, মানে মডিউল কিছুই নয়, প্রত্যেকটা ফাংশনালিটিকে যদি আমরা সেপারেট করতে পারি এবং ছোট, ছোট কোডে চাঙ্ক অফ কোডস যদি আমরা আলাদা, আলাদা ফাইলে লিখে সেটাকে আমরা একটা জায়গায় একত্রিত করতে পারি, তাহলেই আমাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। তো তখন আমরা যে প্রবলেমটা যখন আমরা ফেস করব, সেই পার্টিকুলার ফাইলটা যদি সার্চ করি তাহলে হয়ে যাবে। এখন এর মধ্যে কিন্তু আমরা অনেক কাজ করেছি, যেটা আপনারা যখন একত্রিতভাবে দেখবেন পুরো কোডটা, তখন দেখে হয়তো অনেক সময় কনফিউজড হবেন, বা আমি যখন এক্সপ্লেইন করেছি তখন আপনার দেখে মনে হয়েছে যে কোন কোড কখন লিখছি, কোনটার পরে কোনটা লিখছি, সেটাও একটা কনফিউজিং বিষয়। তাই না? তো এত কিছু জিনিসকে আমরা কিন্তু একটা খুব সুন্দরভাবে মডিউলারাইজ করতে পারি। মানে হলো প্রত্যেকটা কোডকে, প্রত্যেকটা ফাংশনালিটিকে আলাদা, আলাদা ফাইলে আমরা কিন্তু বানাতে পারি। বানিয়ে সেটাকে আমরা সুন্দরভাবে কিন্তু আমাদের কোডটাকে অপটিমাইজ করে ফেলতে পারি এবং সেই জিনিসটা যেটা হবে সেটা হলো একটা কনসেপ্ট, সেটার নাম হলো SOC, যেটা আপনি দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে আমাদের ব্রাউজারে। তো সেটা কি? আ সেপারেশন অফ কনসার্ন। এইটার শব্দের অর্থ হলো, এটা কিন্তু কোনো আ ল্যাঙ্গুয়েজ বা এরকম কিছু না। এটা হলো একটা কনসেপ্ট কোডিং এর। কনসেপ্টটা কি? যে ফাইলটা, যে ফাংশনটা যে কাজের জন্য দায়ী, তো সেই অনুযায়ী তাকে সেই ফাইলের মধ্যে লিখে দাও। ঠিক আছে? তারপরে যখন কোনো পার্টিকুলার প্রবলেম হবে, আমরা সেই ফাইল থেকে খুব সুন্দরভাবে কিন্তু সেটাকে ডিবাগ করে নিতে পারব। এখানে আমাদের যে প্রজেক্টটা, আমি সেটাকে কিভাবে সেপারেট করেছি, দেখুন আমাদের প্রজেক্ট কিন্তু স্ট্রাকচার এখানে আমি বানিয়ে রেখেছি। আপনি এরকম একটা প্রজেক্ট স্ট্রাকচার বানিয়ে নেবেন। আপনার একটা সিম্পল index.html ফাইল থাকবে, যেখানে আপনার HTML লেখা থাকবে। এছাড়াও আপনার কিন্তু একটা JS ফোল্ডার লাগছে, যেই JS ফোল্ডারের মধ্যে আপনি api.js, render.js, utilities.js আর events.js, main.js এরকম নাম দিয়ে আমি কিছু ফাইল বানিয়েছি। এখন বিষয় হলো, এই নামই কি রাখতে হবে? অন্য কোনো নাম রাখতে পারবো না? অবশ্যই রাখতে পারবেন। XYZ যা খুশি নাম রাখুন। এটা কিন্তু সেপারেশন অফ কনসার্ন। অনেকের মনে হতে পারে, আচ্ছা বোধহয় প্রজেক্ট বানানোর সময় এরকম নামই দিতে হবে। না, এমন কিন্তু কোনো কথা নেই। আপনি XYZ আপনার নাম যা খুশি লিখুন। কিন্তু এমন কিছু রাখবেন যেটা কিন্তু মিনিংফুল হয়। ওকে? কারণ আমরা যেহেতু পুরো জিনিসটা হার্ড কোড করছি না, আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট করছি। তো আমরা কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করছি না যে তাদের নিয়ম মেনে আমাদেরকে চলতে হবে। তো সেজন্য আমরা এখানে যা খুশি নাম রাখতে পারি। এটা হলো একটা কনসেপ্ট, সেপারেশন অফ কনসার্ন। যেমন ড্রাই একটা কনসেপ্ট আছে। যেমন ডু নট রিপিট ইউরসেলফ, যে একই কোড বারবার লিখো না। আ একবার লেখো, সেটাকে বারবার ইউজ করো। তো সেইজন্য ডু নট রিপিট ইউরসেলফ।
এবার এটা হলো সেপারেশন অফ কনসার্ন। আমি প্রত্যেকটা জিনিস এখানে এক্সপ্লেন করে দিয়েছি যে এপিআই কনসার্ন যেখানে মানে api.js ফাইলের মধ্যে আমাদের কিন্তু শুধু এপিআই রিলেটেড কোডই থাকবে যেখান থেকে আমরা lorem pixam থেকে ডেটাগুলো আনছিলাম। তারপরে রেন্ডার কনসেপ্ট যেটা হলো render.js। তো render.js ফাইলে কি হবে? যে আমরা DOM ম্যানিপুলেশন বা যে ফাইলগুলোকে মানে যে কার্ডগুলোকে রেন্ডার করছি তো সেই কোডগুলো কিন্তু রেন্ডারের মধ্যে থাকবে। তারপরে ইউটিলিটি কনসেপ্ট মানে স্পেশাল কিছু আমাদের কনসেপ্ট প্রয়োজন হয়েছিল যেমন সর্টিং করা, ডিবাউন্সিং করা, ফিল্টারিং করা ইত্যাদি যে টুকিটাকি যে আমাদের ফাংশনগুলো প্রয়োজন হয়েছে সেগুলো আমরা ইউটিলিটি জেএস এর মধ্যে রেখে দেবো। তারপর ইভেন্ট মানে মেইন যে ফাইলটা যে যার মধ্যে সমস্ত ইভেন্টগুলো ঘটছে, পুরো ইউজার ইন্টারেকশন, অ্যাপের যত স্টেট আছে, অ্যাপের স্টেট মানে হলো যত ভ্যারিয়েবলস আছে, ঠিক আছে? যত ভ্যারিয়েবলস আছে সমস্ত ভ্যারিয়েবলস কিন্তু এখানে স্টেট মানে কিন্তু ভ্যারিয়েবলস কথার বলা হচ্ছে। মানে আ এই স্টেট যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা ওয়ার্ড React শেখার জন্য। এটা ভালোভাবে মনে রাখবেন যে যতগুলো ভ্যারিয়েবল আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে না প্রত্যেকটা ক্লিকে ফার্স্ট রেন্ডার হওয়ার পরে ডেটা ফেচ করে আনার পরে স্টোর করার পরে প্রত্যেকটা কিন্তু ভ্যারিয়েবল কিন্তু চেঞ্জেবল ছিল। মানে সেই ভ্যারিয়েবলের ডেটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়েছে। তো সেইগুলো কিন্তু আমাদের অ্যাপের স্টেট। অ্যাপ মানে এখানে অ্যাপ্লিকেশনের কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার হলো ইনিশিয়ালাইজেশন মানে শুরুটা কোনটা হবে? মানে এন্ট্রি পয়েন্ট কোনটা আমাদের ফাইলের? এতগুলো তো ফাইল, কোন ফাইল থেকে স্টার্ট করছি? তো সমস্ত যত আমাদের কোড রয়েছে, যত ফাংশনস রয়েছে আমাদের main.js এ কিন্তু এসে একত্রে মিলিত হবে। ঠিক আছে? তো সমস্ত কিছু আমাদের এখানে মিলিত হবে এবং এই main.js ফাইলটাকেই আমরা কিন্তু আমাদের HTML ফাইলের সঙ্গে কানেক্ট করব। আচ্ছা, এটা করে আমাদের লাভ কি হবে? এটা হলো মডিউলারিটি। মডিউলারিটি মানে প্রত্যেকটা ফাইল সিঙ্গেল রেসপনসিবিলিটি এখানে কিন্তু ফলো করবে। মানে প্রত্যেকটা ফাইলে যে আমি ফাংশন বানাবো সে শুধু ওই কাজটুকুই করবে। রিউজেবিলিটি যেমন ফেচ ইমেজ, রেন্ডার ইমেজ বা ডিবাউন্স ইত্যাদি যে ফাংশনগুলো বানিয়েছি এতে করে কি সুবিধা হবে? আমাদের যদি প্রজেক্টের অন্য কোথাও লাগে আমরা ইউজ করতে পারবো সেই ফাইলটাকে। মেইনটেনেবিলিটি মানে হলো ইজিয়ার টু ডিবাগ অ্যান্ড এক্সটেন্ড। যদি আমাদের কখনো কোনো আদার ফিচারের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা খুব সহজেই পার্টিকুলার ফাংশনগুলোকে সেই ফাইলের মধ্যে লিখে আমাদের প্রজেক্টটাকে আরো বেশি এক্সটেন্ড করতে পারি। টেস্টেবিলিটি আমাদের প্রত্যেকটা কোড ইউনিট টেস্টের জন্য প্রয়োজন হয় যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, আদার্স বাগ আছে কিনা সেগুলো কিন্তু প্রোডাকশন লেভেলে টেস্টিং এর প্রয়োজন হয়। আমরা এই প্রজেক্টে কোনো টেস্টিং করিনি। ওকে? কিন্তু রিয়াল লাইফে আপনি যখন প্রোডাকশন এ কাজ করবেন তখন কিন্তু আপনাদের টেস্টিং করতে হবে। তো তার জন্য আলাদা লাইব্রেরিজ আছে সেটা ভবিষ্যতে আপনি শিখবেন। যখন প্রোডাকশন এ গিয়ে কাজ করা শুরু করবেন তখন। সবকিছু কিন্তু YouTube দেখে শিখে নেওয়া যায় না। কাজ করতে হয় প্রতিনিয়ত প্রত্যেকদিন। তখন কিন্তু সেখান থেকে ছোট, ছোট বিষয়ে অনেক কিছু জানা যায়। YouTube থেকে সমস্ত কিছু শিখে নিয়ে একটা প্রজেক্ট বানিয়ে বা ৫ টা প্রজেক্ট বানিয়ে পোর্টফোলিও বানিয়ে আপনি তারপরে কাজে যাবেন। তারপরে কাজে জয়েন করবেন এমন কিন্তু হয় না বাস্তব জীবনে। আপনার কাজ করতে, করতে শিখতে হয়। একটা বেসিক নলেজ নিয়ে তারপর আপনাকে ইন্টারভিউ ক্র্যাক করে তারপর আপনাকে কিন্তু জবে জয়েন করতে হয়। আচ্ছা, এবার প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এখানে সুন্দরভাবে এতক্ষণ যা বললাম, এখানে আমি এক লাইনের মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে কিন্তু এখানে মেনশন করে নিয়েছি। লিখে রেখেছি এখানে। আপনার যদি মনে হয় তাহলে আপনি কমেন্ট সেকশনে জানাবেন। আমি এই ফাইলটা সেই কমেন্ট সেকশনে দিয়ে দেবো। আর যদি আপনার সা মনে হয় যে এখনই আপনি নিয়ে নিতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখান থেকে কোনো অসুবিধা নেই। আচ্ছা। আর আবারও আরেকবার আপনাদের রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, যদি আমাদের পেজটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি করে নেবেন। আর এই যে মডুলারিটি যে ওভারঅল যে কনসেপ্টের যে কোড, সেই কোড যদি আপনাকে পেতে হয়, তাহলে আমাদের কাইন্ডলি এই ভিডিওতে আমি 30 লাইকস এক্সপেক্ট করছি। যদি 30 টা লাইক পেয়ে যাই, তাহলে অবশ্যই এই কোডটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তো আমি একবার ওভারভিউ দিয়ে দিচ্ছি। এখানে আমরা এতদিন যে কাজগুলো করেছি সেটা কি? আমি জাস্ট একটু প্রত্যেকটা কোড আমি এক্সপ্লেইন করছি না, আমি দেখিয়ে দিচ্ছি যে সিনট্যাক্সটা। জাস্ট সিনট্যাক্সটা দেখুন। তো আমি এখানে কি করেছি, একটা JS নামে ফোল্ডার বানিয়েছি। যেই JS ফোল্ডারের মধ্যে প্রত্যেকটা ফাইল এখানে আছে। তো ১ম এ হলো api.js, api.js ফাইলের মধ্যে আমি কি লিখেছি সেটা খেয়াল করুন। যে সবার ১ম এ আ এখানে যে api.js যে ফাইলটা রয়েছে তার মধ্যে API টা টানা আছে। এখানে যে ফাংশনটা সেটা as it is এখানে রাখাই ছিল। আচ্ছা। আর সেই সঙ্গে এখানে একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস এখানে খেয়াল করবেন যে api.js এ ১ম লাইনে দেখুন এখানে কিন্তু একটা এক্সপোর্ট ওয়ার্ড লেখা রয়েছে। ঠিক আছে? আপনাদের অনেকের মনে হতে পারে যদি আপনারা আদার্স ভিডিও দেখে থাকেন এতদিনে, সেক্ষেত্রে হয়তো মনে হতে পারে আপনাদের হয়তো React বা Node ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে বোধহয় এক্সপোর্ট ইম্পোর্টের কনসেপ্টটা আছে। এটা একদমই না। এটা জাভাস্ক্রিপ্ট মডার্ন ES6 জাভাস্ক্রিপ্ট এর কিন্তু একটা কনসেপ্ট। যে আমরা এই ফাইলটা এখান থেকে এক্সপোর্ট করেছি। মানে অ্যাকচুয়ালি ফাইলটা নয়, এই যে ফাংশনটা।
এই যে ফাংশনটা আমরা বানিয়েছি এই ফাংশনটাকে আমি এক্সপোর্ট করেছি। তো এক্সপোর্ট ইম্পোর্ট কি হয় যে সিম্পল আমরা রিয়েল লাইফে কি করি যে কারোর কোনো একটা প্রোডাকশন হাউস আছে বা কেউ কোনো একটা কারখানা বানিয়েছে সেখান থেকে প্রোডাক্ট সে যদি এক্সপোর্ট করে তবে না অন্য কেউ ইম্পোর্ট করতে পারে, তাই না? যেমন এক দেশ থেকে একটা দেশ থেকে কোনো একটা প্রোডাক্ট উৎপন্ন হলো, ধান, পাট বা আলাদা শস্য সেটা অন্য দেশ কিন্তু সেটা ইম্পোর্ট করে। তো একটা দেশ যদি ইম্পোর্ট না করে তো আরেকটা দেশ কিন্তু সেই জিনিসটা ইম্পোর্ট করতে পারবে না, তাই না? তো আমাদের এই ফাইলটা যদি এখান থেকে এক্সপোর্ট না করে এই ফাংশনটাকে তাহলে অন্য ফাইল কিন্তু এই ফাংশনের অ্যাক্সেস পাবে না। কারণ প্রত্যেকটা ফাইল কিন্তু সেপারেট। ওকে? কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা ফাইল কিন্তু নিজেদের মতো, তাই না? ইন্ডিপেন্ডেন্ট। কারোর সঙ্গে কারোর সম্পর্ক নাই। তো রিলেশনটা কিভাবে তৈরি হয়? একে অপরের সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্ট এর মাধ্যমে। এটা অবশ্যই আপনাদের জানা আছে। সিএসএস এ কিন্তু আমরা @import ইউজ করি। করি কিনা? ও ইম্পোর্ট করে আমরা অন্য ফাইলকে কিন্তু কানেক্ট করতে পারি। যেমন ফন্টকে আমরা কানেক্ট করতে পারি বা reset.css বা utility.css একটা ফাইল আরেকটা ফাইলের সঙ্গে সুন্দরভাবে আমরা কিন্তু ইম্পোর্টের মাধ্যমে কানেক্ট করে ফেলতে পারি। তো সিএসএস এর সঙ্গে জেএস এর এখানে কি তফাৎ? সিএসএস এ কিন্তু আমাদের এক্সপোর্টের কনসেপ্টটা নেই। আমরা জাস্ট @import লিখে কাজ চালিয়ে দিই। কিন্তু জেএস এর ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে একটা ফাইল যদি কোনো একটা পার্টিকুলার ফাংশনকে বা একটা ভ্যারিয়েবলকে বা একটা অবজেক্টকে যদি এক্সপোর্ট করে তবে গিয়েই সেই ভ্যারিয়েবলটা বা সেই ফাংশনটা বা সেই অবজেক্টটা বা সেই অ্যারেটা অন্য ফাইলে কিন্তু অ্যাক্সেসিবল হয়। তো এটা হয়ে গেল আপনার API.js এর ফাইল। ঠিক আছে? এখানে কিন্তু API রিলেটেড কাজ হচ্ছে। এরপরে আছে আপনার আচ্ছা আমি একবার এই ফাইলটা দেখে নিচ্ছি রেন্ডার। যে রেন্ডার করার জন্য আমাদের কাছে যে render.js আছে। তো এই যে ফাইলটা এখানেও হয়তো খেয়াল করছেন যে রেন্ডার ইমেজ যেটা রয়েছে সেই রেন্ডার ইমেজটা কিন্তু আমাদের কোড কিন্তু সেম কোডই আছে। খুব বেশি একটা চেঞ্জেস করেছি আমি এমন কিন্তু কিছুই নয়। ওকে? আপনারা যদি নিজেদের থেকে একটু রিসার্চ করেন বা আপনি অনলাইনে বিভিন্ন যে এআই টুলস আছে সেখানে হেল্প নেন, সেখান থেকেও আপনি সুন্দরভাবে এগুলোকে জেনারেট করে নিতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমি এই ফাংশনটাকে এক্সপোর্ট করেছি। ওকে? আচ্ছা, এরপরে আমাদের কি আছে? রেন্ডারের পরে ইউটিলিটিস আছে। তো ইউটিলিটিসে আমরা দেখে নিই। ইউটিলিটিসে দেখুন যে এক্সপোর্ট ৩ খানা ফাংশনকে আমি এক্সপোর্ট করেছি। একটা হলো ফিল্টার ডেটা, একটা ডিবাউন্স করার জন্য, একটা সর্টিং করার জন্য। ব্যাস এই ৩ টে ফাইলে কিন্তু এক্সপোর্ট করা আছে। আচ্ছা, নেক্সট আমাদের কি আছে? event.js এটা কিন্তু সবচেয়ে ইম্পোর্টেন্ট ফাইল। ঠিক আছে? event.js এখানে এইবার খেয়াল করে দেখুন ইন্টারেস্টিং জিনিস। যেমন ফেচ ইমেজেস আমরা এপিআই থেকে ফেচ করেছিলাম। মনে আছে? যে এপিআই থেকে যে ফাংশনটাকে আমরা ফেচ করেছিলাম সেটা কিন্তু এখন এই ইভেন্টে এসে আমরা এখানে ইম্পোর্ট করিয়ে নিয়েছি। ওকে? তো আমরা ওখানে যেহেতু নেমড হিসাবে পাঠিয়েছিলাম তো সেজন্য আমাদের কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখে .api.js এইভাবে কিন্তু এটাকে ইম্পোর্ট করতে হয়েছে। একই রকমভাবে রেন্ডার ইমেজ, একইভাবে সর্ট ডেটা, ডিবাউন্স, ফিল্টার প্রত্যেকটাকে ইম্পোর্ট করে নিতে হয়েছে। এই হলো আমাদের সেই কিন্তু স্টেট। আমরা যে স্টেটটা নিয়ে কিছুক্ষণ আগে কথা বলছিলাম এখানে। এই যে যেমন স্টেট নিয়ে কথা বলছিলাম, তাই না? এই যে অ্যাপের যে স্টেট গুলো এটা গুলো কিন্তু হলো সেইগুলো। এই যে স্টেট যেগুলো রয়েছে যেমন আ এই ইমেজের ডেটাগুলো পরিবর্তন হচ্ছিল, কারেন্ট পেজের ডেটা পরিবর্তন হচ্ছিল, লিমিট আমরা চেঞ্জ করতে পারি, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, ট্রু বা ফলস কখনো হচ্ছিল। তো এইগুলোই কিন্তু সেই স্টেট। স্টেট মানে একটা অন্য টাইপের কিছু জিনিস একদমই না। যে ভ্যারিয়েবল গুলো চেঞ্জেবল মানে যে ভ্যারিয়েবলের ডেটাগুলো আ মানে ভ্যালু গুলো আমাদের হয়তো কোনো একটা কন্ডিশনের মাধ্যমে বা কোনো পার্টিকুলার সময় চেঞ্জ করার প্রয়োজন হয়। তো সেগুলোই। আচ্ছা, এগুলো ভেরিয়েবল কিন্তু এগুলোকে কিন্তু আমাদের চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। কারণ আমাদের এগুলো কিন্তু এলিমেন্ট গুলোকে জাস্ট ধরে রেখেছি আমরা এখানে। এলিমেন্ট গুলোকে এই যে পোরশনটা না, এই পোরশনটাকে বলতে পারেন যে এই যে এলিমেন্ট গুলোকে আমাদের বারবার লিখতে হতো, তাই না? যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো এগুলো আমরা ক্যাশ করে নিয়েছি একটা, তাই না? ভেরিয়েবল এর মাধ্যমে যাতে আমাদের এই নামগুলো আমরা বারবার ইউজ করতে পারি যে এত বড় একটা লাইন না লিখে। তো এই ভেরিয়েবল গুলো একটু কিন্তু ডিফারেন্ট রাদার দ্যান এই যে ভেরিয়েবল গুলো, এগুলো কিন্তু বলতে পারেন এগুলো হলো স্টেট আমাদের। ঠিক আছে? অ্যাপের স্টেট। এগুলো হলো অ্যাপ স্টেটস। এগুলোই পরিবর্তন করতে হবে। তো React এ এগুলোর কথাই বলা হয়েছে। আচ্ছা, তো এগুলো কিভাবে কাজ করছে সেগুলো কিন্তু গত ভিডিওতে আপনারা সব দেখেই নিয়েছেন। আচ্ছা, এরপরে পুরো জিনিসটা কিন্তু এখানে যেমন কোড ছিল app.js এ এটা কিন্তু বিশাল কিছু পরিবর্তন হয়নি। তো এখানে সমস্ত কিন্তু এখানেই সব মেনশন করা রয়েছে। এবং আল্টিমেটলি কি হয়েছে event.js এর পরে আমাদের কাছে রয়েছে main.js যেটা হলো আমাদের এন্ট্রি পয়েন্ট। এটা খুব ইম্পোর্টেন্ট। তো এখন main.js দেখুন আমাদের কত কম কিন্তু কোড যেহেতু আমি সেপারেট করে ফেলেছি সমস্ত কিছু। তো আমাদের এই সেটআপ ইভেন্টস আল্টিমেটলি এখানে আমরা রেন্ডার করেছি মানে ইম্পোর্ট করেছি। ইম্পোর্ট করার পরে আমাদের যখন ডকুমেন্ট কনটেন্ট পুরো লোড হয়ে যাচ্ছে, তারপর আমরা এই ফাংশনটাকে কল করেছি। কারণ এটা কিন্তু একটা ফাংশন, তাই না? সেটআপ ইভেন্টস
তো আমি লাস্ট টাইম আরেকবার দেখিয়ে দিচ্ছি ইভেন্ট সেল। তো দেখুন এটা কিন্তু একটা এই যে সেটআপ ইভেন্টস এই ফাংশনটাকে আমরা এক্সপোর্ট করেছিলাম এবং এখানে এসে আমরা সেই যে ফাংশনটা main.js সেই ফাংশনটাকে এখানে কল করিয়ে দিয়েছি। কখন? যখন আমার পুরো ডকুমেন্ট কনটেন্টটা লোড হয়ে যাচ্ছে, পুরো ডমটা লোড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই যে main.js যেহেতু প্রত্যেকটা ফাইল প্রত্যেকটার সঙ্গে ইম্পোর্টে এক্সপোর্টের মাধ্যমে কানেক্টেড হয়ে আছে, শুধুমাত্র main.js টা আমরা কিন্তু কোথাও কানেক্ট করিনি। তাহলে এখন এই ফাইলটা কোথায় কানেক্ট করব? এই ফাইলটাকে আমরা কিন্তু index.html এর সঙ্গে কানেক্ট করব। তাই না? কারণ এই ফাইলটার আমাদের ওই main.js ফাইলটাই কিন্তু আমাদের দায়ী পুরো প্রজেক্টটাকে দেখানোর জন্য। তো সেখানে এখানে খেয়াল করে দেখুন আমি js টাকে কিভাবে কানেক্ট করেছি। main.js টাকে ডট মানে রুট, তারপরে js, তারপরে main.js এবং অবশ্যই করে আমাদের যে লাস্ট প্রজেক্টটা আমরা ইউজ করেছিলাম সেটা কিন্তু এইভাবে ইউজ করেছিলাম। খেয়াল করে দেখুন এটার সঙ্গে কি ডিফারেন্স হয়েছে? এখানে ছিল কিন্তু টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট আর এখানে কিন্তু আমাদের লিখতে হবে টাইপ মডিউল। ঠিক আছে? টাইপ মডিউল কেন? কারণ আমরা যেহেতু ইম্পোর্ট এক্সপোর্টের কনসেপ্টটা ইউজ করেছি, সিনট্যাক্স ইউজ করছি, একটা ফাইল আরেকটা ফাইলের সঙ্গে কানেক্টিং করেছি। তো সেইজন্য কিন্তু ওগুলোকে বলা হচ্ছে মডিউল। তো সেইজন্য আমাদের কিন্তু টাইপ মডিউল লিখতে হবে এবং এটা যখন পুরো HTML টা রেন্ডার হয়ে যাবে, পুরো HTML টা আমাদের ব্রাউজারে চলে আসবে, তারপরেই আমরা চাইছি জাভাস্ক্রিপ্টটা কাজ করুক। সেইজন্য এখানে ডিফার ওয়ার্ডটা এখানে লিখেছি। কিন্তু এছাড়াও আমি একদম হয়তো ১ম দিকের ভিডিওগুলোতে অবশ্যই আলোচনা করেছিলাম যে ডিপার কেন লিখি। তো সেটা বলে এখন আর সময় নষ্ট করছি। এখন এটাকে আমরা অফ করে দিচ্ছি পুরোনো ফাইলটা। তো আমাদের এই যে app.js যেটা আছে সেটার আর কোনো প্রয়োজন নেই। আমার এই js ফাইলটা আর index ফাইলটা কিন্তু আমাদের এখন লাইভ করতে হবে। তো আমি যখন এখানে গো লাইভ সার্ভারে ক্লিক করলাম তখন আমার কিন্তু ব্রাউজারে এই প্রজেক্টটা এখানে সুন্দরভাবে এখানে শো করছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সুন্দরভাবে ফাংশনালিটি কাজ করছে। ওকে? দেখছেন ফিল্টার হচ্ছে। এছাড়াও আমরা যদি নেক্সট পেজে যেতে চাই, তো নেক্সট পেজেও যেতে পারছি। আমরা যদি অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই, তো সেটাও কিন্তু আমরা অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং সাজাতে পারছি। সো অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং কিভাবে কাজ করছে? এখানে নামের ১ম অক্ষর হিসাবে। ওকে? তো এটাই ছিল আমাদের এই যে সিরিজের শেষ ভিডিও এবং পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই নতুন কিছু জিনিস নিয়ে আলোচনা করব। আর অবশ্যই সেটা কিন্তু জাভাস্ক্রিপ্ট এবং অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট হবে। আর আমরা চেষ্টা করব যে সেটা যাতে যতটা সম্ভব React এর সঙ্গে তুলনা করে আমরা শিখতে পারব। তো আজকের ভিডিও এতটুকু। আমাদের আবার পরবর্তী সিরিজে দেখা হবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আর এই কোডগুলো যদি পেতে হয় তাহলে অবশ্যই আমাদের 30 লাইকস দেবেন। তো আমাদের কোড এতটুকু, আমাদের সিরিজ এতটুকু। আবার পরবর্তী কোনো সিরিজে দেখা হবে। ধন্যবাদ।